হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো দেখতে পাচ্ছেন আজকে আমরা বাংলাদেশ ব্যাংকের একটা সার্কুলার দেখব, যেটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক আইসিটি বিভাগের ৬৯টা পদে তারা নিয়োগ দিয়েছে। তো নবম গ্রেডের একটি সার্কুলার। এখানে আমরা বিস্তারিত আলোচনা করব। আপনি যদি এই পদে আবেদন করতে চান তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, এবং অবশ্যই আপনাকে আমি একটি রিকোয়েস্ট করব, আমাদের সার্কুলার হান্ট বিডি ইউটিউব চ্যানেলে একটি সাবস্ক্রাইব করে আসুন, কারণ এইখানে নতুন নতুন ভিডিও সার্কুলারগুলো আমরা আপলোড দিয়ে থাকি। এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন আরো বিভিন্ন সার্কুলার গুলো আপলোড অলরেডি দেয়া আছে। তো আপনার যেটা ভালো লাগে আপনি সেই ভিডিওটা দেখতে পারেন, থাম্বনেল দেখে বুঝতে পারছেন। তো ভিডিওতে বিস্তারিত সবকিছু আলোচনা করা আছে। আপনি যেই পদে আবেদন করতে যাচ্ছেন, যেটা আপনার ভালো লাগে সেটা আপনি ভিডিওটি দেখে আবেদন কিভাবে করবেন প্রসেস অনুযায়ী আবেদন করে ফেলুন। চলুন আমরা ভিডিওতে ফিরে যাই। তো এইখানে যে জিনিসটা তারা বলছে আপনি দেখতে পাচ্ছেন, যেটা বলছিলাম, বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক আইসিটি বিভাগে ৬৯টি পদে নিয়োগের লক্ষ্যে নিম্ন বর্ণিত শর্তে বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা হচ্ছে। নবম গ্রেডের একটা সার্কুলার, বেশ ভালো কিন্তু একটা সার্কুলার। এইখানে কিভাবে আবেদন করবেন এবং কারা আবেদন করতে পারবে, এবং জাতীয় বেতন স্কেলটা দেখুন 2015, অলরেডি এটা মনে হয় আপডেট হয়ে যাওয়ার কথা। এটা যদি আপডেট হয়ে যায় অবশ্যই আপনি ডাবল স্যালারি পাবেন। তো বিষয়টা হচ্ছে সেটা না, বিষয়টা হচ্ছে এখানে আপনি কি কি যোগ্যতায় আবেদনটা করতে পারবেন, আমরা সেই বিষয়ে একটু আলোচনা করি। এখানে যদি একটু রিসাইজ করে নেই, আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন সিস্টেমস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, electronics and communication, telecommunications engineering, information and communication technology, information and communication engineering, software engineering, computer science and engineering, computer science and telecommunication engineering, এই সকল বিষয়ে এই সকল ডিপার্টমেন্টের অনুযায়ী যদি আপনি হয়ে থাকেন, সংশ্লিষ্ট 4 বছর মেয়াদী স্নাতক বা সমমানের ডিগ্রি আপনার থাকতে হবে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, পরীক্ষায় ন্যূনতম 2টিতে প্রথম বিভাগ এবং প্রথম বিভাগ বা সমমানের সিজিপিএ আপনার বা জিপিএ থাকতে হবে। শিক্ষা জীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হবে না। আপনি যদি প্রথম বিভাগ বা দ্বিতীয় বিভাগ হয়ে থাকেন, দ্বিতীয় বিভাগের যদি আপনার রেজাল্ট হয়ে থাকে আপনি আবেদন করতে পারবেন। যদি সেটা তৃতীয় বিভাগের আন্ডারে হয়ে থাকে, ক্যাটাগরিতে পড়ে, তাহলে আপনি আবেদন করতে পারবেন না। এবং তৃতীয় বিভাগটা বুঝবেন কিভাবে সেটাও এখানে তারা মেনশন করে দিয়েছে। চলুন আমরা সেটাও দেখি। দেখুন এইখানে তারা বলছে যে শিক্ষা মন্ত্রণালয়ের 2-3-2023 তারিখের প্রজ্ঞাপন এবং অনুযায়ী এসএসসি সমমান বা এইচএসসি সমান পরীক্ষার ফলাফলের ক্ষেত্রে নিম্ন বর্ণিত যে পয়েন্টটা দেওয়া আছে এইটা অনুযায়ী আপনি আবেদন করতে পারবেন। তো প্রথম বিভাগ হচ্ছে আপনার 5 পয়েন্ট স্কেল যদি হয় তাহলে আপনি 3 পয়েন্টে আপনাকে তারা প্রথম বিভাগ বিবেচনা করবে, এবং 2 থেকে 3-এর যদি 2 থেকে 3-এর কম যদি হয় তাহলে দ্বিতীয় বিভাগ, এবং তৃতীয় বিভাগ কত আছে এটা আপনি দেখতে বুঝতে পারছেন। তো তৃতীয় বিভাগ তারা আপনাকে গ্রহণযোগ্য করবে না। এটা হলো এসএসসি এবং ইন্টারের জন্য। এবার আসুন আপনার অনার্স পাসের জন্য কি কি নিচ্ছে। অনার্স পাসের জন্য আপনার যদি 4 পয়েন্ট স্কেলে হয়ে থাকে তাহলে আপনাকে 3.75, এটা আপনাকে সরি 4 পয়েন্টের জন্য আপনার 3 পয়েন্ট হবে প্রথম বিভাগ, এবং 5 পয়েন্টের জন্য আপনার 3.75 নেবে প্রথম বিভাগ হিসেবে। দ্বিতীয় বিভাগ হচ্ছে 2.25 থেকে 3 এর কম, আপনাকে এটা 4 পয়েন্টের মধ্যে মানে সেকেন্ড ডিভিশন হিসেবে গ্রান্ট করবে। এবং 5 পয়েন্ট স্কেল যদি হয় 2.813 বা 3.75 এর কম, দ্বিতীয় বিভাগ হিসেবে গ্রহণযোগ্য করবে। তৃতীয় বিভাগ তারা নিবে না, এবং কতর মধ্যে সেটা হচ্ছে এটা আপনারা দেখতেই পাচ্ছেন এখানে দেওয়া আছে। এবং ও লেভেল বা এ লেভেলের ক্ষেত্রে দেশীয় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড হতে ইস্যুকৃত সমমান সার্টিফিকেট, বিদেশি বিশ্ববিদ্যালয় হতে প্রাপ্ত ডিগ্রির ক্ষেত্রে দেশীয় সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন উপযুক্ত কর্তৃপক্ষ ইস্যুকৃত সমমান সার্টিফিকেট অনুযায়ী ডিগ্রি ফলাফলের তথ্য প্রদান করতে হবে। এটা ইংলিশ মিডিয়ামে যারা পড়ছেন তাদের জন্য এই বিষয়টা বলা আছে। তো এখন আমরা আর একটু বিস্তারিত দেখি কি কি বলা আছে। যেমন বয়স সীমার কথাটা এখানে তারা বলছে, যেটা সকল প্রার্থীদের ক্ষেত্রে 21 থেকে 32 বছর হতে হবে, তবে অবশ্যই 1/7/2026 তারিখের এই ডেট থেকে 21 থেকে 32 বছর হতে হবে। প্রার্থীর বয়স কম বা বেশি হলে আবেদনপত্র গ্রহণযোগ্য করবে না। তো আগ্রহী প্রার্থীদেরকে 5/7/2026 তারিখ হতে 3/8/2026 তারিখের মধ্যে বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইটে, আপনি এই ওয়েবসাইটে গেলে আপনি
অনলাইনের অ্যাপ্লিকেশন ফর্মটা পাবেন, তো আপনাকে আবেদন করতে বলছে। হ্যাঁ, এবং তারপর আরেকটা জিনিস বলছে দেখুন, 3/8/2026 তারিখ বা তদপূর্বে যাদের 4 বছর মেয়াদী স্নাতক ডিগ্রির ফলাফল প্রকাশিত হয়েছে বা হবে, তারা আবেদনের যোগ্য হবেন। হ্যাঁ, আপনি যদি এই তারিখের মধ্যে 4 বছরের ডিগ্রির ফলাফল প্রকাশ হয়ে থাকে বা হবে, তবেও আপনি আবেদন করতে পারবেন। কিন্তু এর আগে বা পরে হলে আপনি পারবেন না। মানে যদি এর 3-এর আগে যদি হয়ে থাকে বা আপনার রেজাল্ট এখনো মানে আপনি এখনো 4 বছর কমপ্লিটই হয়নি, তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না। স্পষ্টভাবে তারা বলে দিয়েছে। পরবর্তী পয়েন্ট আমরা দেখি। পরবর্তী পয়েন্টে তারা বলছে আবেদন কিভাবে করবেন। আবেদনের প্রসেসটা আমরা একটু দেখে নিই। অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করার নিয়ম ও অন্যান্য শর্তাবলী উল্লেখিত ওয়েবসাইটে পাওয়া যাবে। আপনি ওয়েবসাইটে গেলে সবকিছু পাওয়া যাবেন। এবং আবেদন ফি হচ্ছে 200 টাকা। আবেদনের সময় আপনাকে বাংলা কিউআর এর মাধ্যমে পেমেন্ট করতে হবে। পেমেন্ট ভেরিফিকেশনের শেষ তারিখ হচ্ছে 6/8/2026 রাত 12টা পর্যন্ত। এবং 7 নম্বর পয়েন্টটা খেয়াল করুন, অনলাইনে আবেদন করার পর সংশ্লিষ্ট প্রার্থী বাংলা কিউআর কোড সম্বলিত পেমেন্ট পেজ পাবেন। ঠিক আছে, আপনি যখন অনলাইনে আবেদন করতে যাবেন বাংলা কিউআর এর একটা কোড পাবেন। এই কোডের মাধ্যমে আপনাকে পেমেন্ট পেজ মানে পেমেন্ট সংক্রান্ত বিষয়টা আপনাকে সম্পাদন করতে হবে। মোবাইল ফোনের পেমেন্ট অ্যাপ বাংলা কিউআর সাপোর্ট করে, এরূপ এমএফএস বা ব্যাংকের মাধ্যমে আপনার বাংলা কিউআরটা স্ক্যান করে 200 টাকা আবেদন ফি পরিশোধ করতে হবে। মোদ্দা কথা হচ্ছে আপনাকে বাংলা কিউআর এর মাধ্যমেই স্ক্যান করে আপনাকে এটা পেমেন্ট করতে হবে। বাংলা কিউআরটা এখন বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে এটা পরিচালিত হয়েছে। সো এটা বিকাশ, নগদ, রকেট এবং অন্যান্য কিছু ব্যাংক আছে যেগুলো হচ্ছে সাপোর্ট করে। তো সেটা আপনি স্ক্যান করলে আপনি বিকাশ থেকে হোক, নগদ থেকে হোক বা যে কোনো এমএফএস অ্যাকাউন্ট, এখানে আপনি ওটা স্ক্যান করলে দেখতে পাবেন কি কি সাপোর্ট করে, সেটার মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারবেন। তারপরে আছে এসএমএস এর মাধ্যমে আপনাকে সবকিছু প্রেরণ করা হবে এবং এসএমএস প্রাপ্তির পর ওয়েবসাইট প্রার্থীকে ভেরিফাই পেমেন্ট লিংক ক্লিকে পেমেন্ট ভেরিফিকেশন সম্পন্ন করতে হবে, অন্যথায় আবেদন অসম্পূর্ণটা রয়ে যাবে। ঠিক আছে, পেমেন্ট ভেরিফিকেশন সম্পন্ন হওয়ার পর প্রার্থীকে ট্র্যাকিং আইডি নাম্বার সম্বলিত একটি ট্র্যাকিং পেজ প্রদর্শন করা হবে। পেমেন্ট কনফার্ম করার পর প্রার্থী ট্র্যাকিং পেজে ভবিষ্যতে ব্যবহারের জন্য সংরক্ষণ করবেন। মানে ট্র্যাকিং পেজটাতে আপনাকে যে ডাটাগুলো দিবে সেই ডাটাগুলো আপনাকে ডাউনলোড করে রাখতে পারেন, অথবা আপনাকে স্ক্রিনশট বা আপনি যেভাবে পারেন সংরক্ষণ করে রাখতে হবে। কারণ পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড এবং পরবর্তী বিভিন্ন কাজে ট্র্যাকিং পেজটি প্রয়োজন হবে। ওইখানে যে ইনফরমেশনগুলো পাবেন এটা আপনাকে ডাউনলোড করার সময় প্রবেশপত্র যখন ছাড়বে এই সময় কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। যারা আবেদন অলরেডি আগে করেছেন বা পরীক্ষা দিয়েছেন তাদের জন্য বিষয়টা খুবই ইজি, কিন্তু নতুন যারা আবেদন করবেন তাদের উদ্দেশ্যে বলছি বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কারণ এটি ছাড়া আপনি এই সব ইনফরমেশন ছাড়া আপনি মানে কোনো প্রবেশপত্র ডাউনলোডই করতে পারবেন না। পেমেন্ট ভেরিফিকেশন না করলে আবেদন অসম্পূর্ণ অবস্থায় বাতিল হবে এবং পেমেন্ট রিফান্ডের সুযোগ থাকবে না। তো শুধু শুধু টাকাটা কেন খোয়াবেন আপনি, তাই না? তো পুরোপুরি প্রসেস আপনাকে জেনে আবেদনটা করতে হবে। আপনি যদি আবেদন করতে না পারেন আমাদের কমেন্ট সেকশনে জানাবেন, আমরাও সেইটা নিয়ে একটা ভিডিও আপনাকে আপনাদের সুবিধার্থে বানিয়ে আপনাদেরকে কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেটা আপনাকে দেখিয়ে দেবো আর কি। তো এখন হচ্ছে বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইটে আপনি যে bb.org.bd সিভি রয়েছে, তো মানে যাদের বায়োডাটা অলরেডি রয়েছে তাদের উক্ত সিভির মাধ্যমে আবেদনটা করতে হবে। প্রার্থীর নাম, পিতা মাতার নাম, এসএসসি সমমানের সনদে যা যেভাবে লেখা আছে অনলাইনে আবেদনপত্রে হুবহু সেভাবে লিখতে হবে। নাম, পিতা মাতার নাম, শিক্ষাগত যোগ্যতা, মোবাইল নাম্বার, ঠিকানা ইত্যাদি সংক্রান্ত কোনো যদি ভুল থাকে প্রার্থীরা আবেদন সময় নিজ উদ্যোগে সংশোধন বা আপডেট করে নিতে হবে। এবং দেখেন যাদের সিভি নেই, মানে আপনি নতুন যদি আবেদন করে থাকেন স্বাভাবিকভাবে আপনার বায়োডাটা থাকবে না, তো আপনাকে এটা প্রদত্ত নির্দেশনা অনুযায়ী অনলাইন আবেদনের ক্ষেত্রে নতুন সিভি তৈরি করবেন, নির্ধারিত স্থানে স্বাক্ষর এবং সদ্য তোলা ফরমাল রঙিন ছবি আপলোড করবেন। স্বাক্ষর এবং ছবির ব্যাকগ্রাউন্ড অবশ্যই সাদা হতে হবে। স্বাক্ষর এবং ছবি আপলোড বিচ্যুতির বিষয়ে সাবধানতা অবলম্বনের পরামর্শ প্রদান করা হলো। আবেদনপত্রে অসামঞ্জস্য বা ভুল থাকলে সংশোধনের কোনো সুযোগ থাকবে না। কোনো প্রকার যোগাযোগ ব্যতি রেখে প্রার্থীর বাতিল করা হবে। খুবই সেন্সিটিভ একটা বিষয় তারা এখানে মেনশন করছে। হ্যাঁ, তো এই বিষয়টা খেয়াল রেখে আপনারা আবেদন করবেন। তারপরে দেখুন এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় তারা বলছে, অনলাইনে আবেদন করার পর প্রার্থী কর্তৃক সিভি আইডেন্টিফিকেশন নাম্বার, হ্যাঁ সিভি আইডেন্টিফিকেশন নাম্বার, ট্র্যাকিং নাম্বার, পাসওয়ার্ড যথাযথভাবে সংরক্ষণ করতে হবে। এই জিনিসটা মানে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যারা নতুন অ্যাপ্লাই করবেন। পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড এবং পরবর্তী বিভিন্ন কাজে বর্ণিত তথ্যসমূহ প্রয়োজন হবে। আপনি এখন আবেদন করে রেখেছেন, রাখার পরে আপনাকে যদি আপনি এই ইনফরমেশনগুলো
সেভ করে না রাখেন, পরবর্তীতে যখন পরীক্ষার ডেট দিবে বা আপনার অ্যাপ্লিকেশন, আপনার পরীক্ষার অ্যাডমিট যখন আপনার ডাউনলোড করার সময় আসবে, এই ইনফরমেশন যদি আপনি না দিতে পারেন, আপনাকে প্রবেশপত্র ডাউনলোড করতেই দিবে না, আপনি করতে পারবেন না। তো এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, আপনি মাথায় রাখবেন এই বিষয়টি অবশ্যই। প্রার্থীদের প্রিলিমিনারি পরীক্ষা, লিখিত পরীক্ষা অথবা মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। প্রিলিমিনারি পরীক্ষা গৃহীত হলে পরীক্ষার পাস নম্বর বাংলাদেশ ব্যাংক কর্তৃক নির্ধারিত হবে, এক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্তই চূড়ান্ত হবে। তো এখানে লিখিত পরীক্ষার মাধ্যমে মৌখিক পরীক্ষার জন্য প্রার্থী সংখ্যা নির্ধারণের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের চূড়ান্ত সিদ্ধান্ত মর্মে গণ্য হবে। ওএমআর ফর্ম, উত্তরপত্র, রোল নম্বর সঠিকভাবে না লিখলে, সঠিক বৃত্ত পূরণ না করলে, উত্তরপত্র হাজির শিটে স্বাক্ষর প্রদান না করলে, কোনো রূপ কাটাকাটি করলে প্রার্থিতা বাতিল হয়ে যাবে। তো কিভাবে পরীক্ষার আপনার জিনিসগুলো মেনটেন করতে হবে এগুলো তারা বলে দিয়েছে এখানে। তো প্রার্থীদেরকে প্রাথমিকভাবে কোনো দলিলাদি প্রেরণ করতে হবে না। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদেরকে আবেদনপত্রে প্রদত্ত তথ্যাদির সমর্থনে প্রয়োজনীয় দলিলাদি মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য উপস্থিত থাকতে হবে। দাখিলকৃত দলিল সঠিকতা যাচাই সাপেক্ষে তাদেরকে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে। তো লিখিত পরীক্ষা যদি আপনি দিবেন তখন আপনাকে এইসব আর কি আপনার সেই দলিল যাচাই বাছাই করবে, করে তখন আপনাকে মৌখিক পরীক্ষার জন্য আপনার সেখানে যাচাই বাছাই করবে আর কি। যাই হোক, চাকরির প্রার্থীগণ তাদের নিয়োগকারী কর্তৃপক্ষের পূর্বানুমোদন ক্রমে আবেদন করতে পারবেন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে নিয়োগকারী কর্তৃপক্ষের অনাপত্তি পত্র মৌখিক পরীক্ষার বোর্ডে দাখিল করতে হবে, অন্যথায় প্রার্থীকে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়ার সুযোগ হবে না। আপনি বুঝতেই পারছেন, খুবই সেন্সিটিভ একটা ইনফরমেশন। তো এই সার্কুলার গুলো কিভাবে পাবেন আমি সেটাও লাস্টে দেখিয়ে দিব, আমি জাস্ট আপনাকে কি কি ইনফরমেশন রয়েছে সেটা ভিডিওতে আলোচনা করছি। চাকরির প্রার্থীগণ তাদের নিয়োগকৃত কর্তৃপক্ষের পূর্বানুমোদন ক্রমে, আচ্ছা এটা তো আপনাকে দেখিয়ে দিলাম। আবেদনের প্রদত্ত স্থায়ী ঠিকানার সপক্ষে সংশ্লিষ্ট সিটি কর্পোরেশনের, পৌরসভার মেয়র, কাউন্সিলর, ইউনিয়ন পরিষদ, নোটারি পাবলিক কর্তৃক স্বাক্ষরিত সনদপত্র মৌখিক পরীক্ষার বোর্ডে জমা দিতে হবে। তো মৌখিক পরীক্ষা আপনি আগে আপনার প্রিলি পরীক্ষা দিবেন, যদি টিকেন তখন আপনাকে রিটেন পরীক্ষা দিতে হবে, রিটেনে টিকলে তখন এই সকল বিষয়গুলো আপনাকে অবশ্যই সাবমিট করতে হবে, কিভাবে কি মেনটেন করতে হবে। তো বিবাহিত মহিলা প্রার্থীগণ স্থায়ী ঠিকানা হিসেবে যদি স্বামীর ঠিকানা ব্যবহার করেন সেক্ষেত্রে সনদপত্র উক্ত স্থায়ী ঠিকানার সপক্ষে হতে হবে, বুঝতেই পারছেন। নিয়োগের ক্ষেত্রে কোটা সংক্রান্ত সর্বশেষ সরকারি নীতিমালা অনুসরণ করতে হবে। কোনো ক্ষেত্রে দলিল ঘাটতি থাকলে, পরবর্তী কোনো প্রার্থীর যোগ্যতার ঘাটতি পাওয়া গেলে বা দুর্নীতি, অসত্য তথ্য প্রদান, জাল সনদ দাখিল, অসৎ উপায় অবলম্বন, প্রতারণার আশ্রয় নিলে, আবেদনপত্রের ত্রুটি ঘাটতি দেখা গেলে, প্রদত্ত তথ্য মিথ্যা প্রমাণিত হলে নিয়োগ প্রক্রিয়ায় যে কোনো পর্যায়ে উক্ত প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হবে। আবেদনের শেষ তারিখ এবং সময়ের জন্য অপেক্ষা না করে সময় নিয়ে আবেদন করার পরামর্শ দিয়েছে। এটা অবশ্য ভালো কথা বলেছে, কারণ আপনি শেষ সময় পর্যন্ত অপেক্ষা না করে আপনি নির্দিষ্ট সময়ের ভিতরেই আবেদনটা করে ফেলুন। বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ প্রার্থীদের কাউকে নিয়োগ প্রদান করা বা না করা অথবা নিয়োগ প্রক্রিয়ার যে কোনো পর্যায়ে বাতিল করার অধিকার রাখে, এটা তাদের আর কি ফর্মালিটিস তারা জানিয়ে দিয়েছে। তো এই ছিল আজকের সার্কুলারের বিষয়টি। আপনি যদি আবেদন করতে চান অবশ্যই নির্ধারিত সময়ের ভিতরেই এই সহকারী পরিচালক আইসিটি পদে আবেদন করে ফেলুন। এবং আপনাকে আমি আরেকটি বিষয় জানিয়ে রাখছি, অবশ্যই আপনার ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আপনি পরবর্তী কোনো ভিডিও আপডেট পেতে, সার্কুলার আপডেট পেতে আপনি নোটিফিকেশনের মাধ্যমে সেটা তথ্যটা পেয়ে যাবেন, এটা নোটিফিকেশন বা আপনি তখন ভিডিওগুলো দেখে নেবেন আর কি। যাই হোক, এই পর্যন্তই আজকের ভিডিও থাকছে। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ততদিন পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।